এইচএসসি 26-27 তুমি যদি ইংরেজিতে এ প্লাস পেতে চাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে তুমি আজকের এই প্যাসেজের ক্লাসটা মিস করবে না, কারণ এই প্যাসেজটা তোমার কোনো না কোনো বোর্ডে আসবেই এবং এখান থেকে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রশ্ন এসেছিল। তো আমি তোমাদেরকে প্যাসেজটা পড়ানোর সময় দেখিয়ে দিব যে কোনটা কোন ইউনিভার্সিটিতে এসেছিল। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। দেখো আমাদের এখানে প্যাসেজের শুরুতেই 4 লাইন কবিতা রয়েছে। ওকে, তো এটা মূল কবিতা যেটা রয়েছে সেই মূল কবিতা থেকে 4 লাইন এখানে তুলে দেওয়া হয়েছে। তাহলে মূল কবিতাটার নাম কি? মূল কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ দি এনশন্ট, দ্য রাইম অফ দি এনশন্ট ম্যারিনার। ওকে, ম্যারিনার এটা হচ্ছে তোমার মূল কবিতার নাম। দেখো এটার উচ্চারণ তোমরা অনেকে করো এনশিয়েন্ট, যেটা ভুল। হ্যাঁ, এটা হচ্ছে এনশন্ট। ওকে, তাহলে বলছে দ্য রাইম, রাইম শব্দের অর্থ কি? রাইম শব্দের অর্থ হচ্ছে ছড়া বা কবিতা। তো বলছে দ্য ছড়া অফ দ্য এনশন্ট মানে প্রাচীন, এনশন্ট শব্দের শাব্দিক অর্থ কি? প্রাচীন। আর ম্যারিনার শব্দের অর্থ কি? নাবিক, জাহাজের নাবিক, ঠিক আছে কিনা? জাহাজের চালক আর কি। তাহলে এখানে বলতেছে যে প্রাচীন নাবিকের ছড়া। ওকে, এখন নাবিক বলতে এখানে এই যে কোলরিচ, এই কবিতাটা মূলত লিখেছে হচ্ছে তোমার কোলরিচ। এখন কোলরিচ হচ্ছে একজন বৃদ্ধ নাবিক, তো বৃদ্ধ অবস্থায় সেই কবিতাটা লিখেছিল। হ্যাঁ, তাই এটা নাম হচ্ছে যে দ্য রাইম অফ দি এনশন্ট ম্যারিনার। সো আমরা এখানে এনশন্ট শব্দের অর্থ ধরবো বৃদ্ধ। কি ধরবো? বৃদ্ধ। তাহলে অর্থটা হবে এরকম যে বৃদ্ধ নাবিকের ছড়া বা কবিতা। ওকে, তো এটা হচ্ছে তোমার মূল কবিতার নাম। তো ওই মূল কবিতা থেকে এখানে তোমাদের প্যাসেজের শুরুতেই 4 লাইন তুলে দেওয়া হয়েছে। সো আমরা হচ্ছে এখন এটা পড়ি। দেখো কি বলতেছে এখানে? ওয়াটার মানে পানি, ওয়াটার পানি এভরিওয়ার সব জায়গায়, পানি পানি সব জায়গায় পানি। হ্যাঁ, এন্ড এবং ওল মানে সব, দ্য বোর্ডস মানে বোর্ড শব্দের অর্থ কি? বোর্ড শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাটাতন। এখন তোমরা তো অনেকে বুঝতে পারবে না যে পাটাতন জিনিসটা আবার কি। পাটাতন মানে হচ্ছে তক্তা, মানে যে কাঠ থেকে যেটা বানায়। তো বলতে সকল পাটাতন, হ্যাঁ জাহাজের সকল পাটাতন বা তক্তা ডিড শ্রিঙ্ক, হ্যাঁ সংকুচিত হয়ে গিয়েছিল। দেখো শ্রিঙ্ক এটা হচ্ছে তোমার V1 ভার্ব 1 নং ফর্ম, এটার V2 হচ্ছে তোমার শ্রাঙ্ক, শ্রাঙ্ক। হ্যাঁ, এবং এটার V3 হচ্ছে তোমার SHRUNK, শ্রাঙ্ক, শ্রাঙ্ক, শ্রাঙ্ক। ওকে, তাহলে শ্রিঙ্ক শব্দের অর্থ কি? শ্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। তো এখানে আমরা ধরবো শুকিয়ে যাওয়া অর্থে, হ্যাঁ যে সকল পাটাতন বা সকল তক্তা শুকিয়ে গিয়েছিল। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে হচ্ছে এই যে এটা তো মেইন ভার্ব, তাহলে এখানে ডিড অক্সিলারি ভার্বটা কেন আসলো? ডিড অক্সিলারি ভার্বটা কেন আসলো এখানে? দেখো এই জিনিসটা তোমাকে আমি বোঝাই, উদাহরণ দিই, খুব ভালো করে খেয়াল করবা। আমি বললাম আই স্টাডি ফর এক্সামস। হ্যাঁ, আমি পরীক্ষার জন্য পড়াশোনা করি। এটা কোন টেন্স আছে বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ সাবজেক্ট এবার এখানে ভার্ব 1 নং ফর্ম। এখন এই বাক্যটাকে আমি অন্য আরেকভাবে লিখতে পারি। কিভাবে? আমি লিখলাম আই, এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু দেখা যায় না, ঠিক আছে কিনা? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডু। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু এবং ডাজ। তাহলে এর পরে নরমালি কি হবে? ডু হবে। সো আমি নিলাম এখানে ডু, আই ডু স্টাডি ফর এক্সামস। দেখো একটা হচ্ছে আই স্টাডি ফর এক্সামস আর একটা হচ্ছে আই ডু স্টাডি ফর এক্সাম। হ্যাঁ, আমি হচ্ছে অক্সিলারি ভার্বটাকে এর ভিতর থেকে বের করে হচ্ছে আগে দিয়ে দিলাম, আই ডু স্টাডি ফর এক্সামস। তাহলে দুইটার ভিতরে কি অর্থগত কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আমি তো নরমালি আই স্টাডি ফর এক্সাম লিখতে পারতাম, তো আমি আই ডু স্টাডি ফর এক্সাম কেন লিখবো? দেখো এটাকে বলা হয় তোমার এমফ্যাটিক ডু, অর্থাৎ বাক্যের অর্থে জোর প্রদান করার জন্য, বাক্যের অর্থকে এমফাসাইজ করার জন্য আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করি, আর এটার অর্থ হচ্ছে আমি আসলেই পরীক্ষার জন্য পড়াশোনা করি। অর্থাৎ যখন তোমার হচ্ছে কথা কেউ বিশ্বাস করতে চাইবে না, তখন তুমি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারো তোমার বাক্যের অর্থকে জোর প্রদান করার জন্য। দেখো আমি আবার লিখলাম, এটা কেটে দিই। আমি বললাম যে হি কল্ড মি ইয়েস্টারডে। হ্যাঁ, ইয়েস্টারডে, সে আমাকে গতকাল কল করেছিল। ওকে, এখন আমি এই বাক্যটাকে এভাবে লিখতে পারি হি। আচ্ছা দেখো এটা কোন টেন্সে আছে? এটা ভার্বের 2 নং ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। তাহলে আমি এভাবে লিখতে পারি হি ডিড, সাবজেক্টের পরে হি ডিড, আর এখানে লিখবো কি? কল, হি ডিড কল মি ইয়েস্টারডে। আচ্ছা তুমি আমাকে বলতে পারো ভাই ডিড লিখলেন, ঠিক আছে, কিন্তু এখানে কল ছিল, কল কেন লিখলেন? মনে রাখবা একটা সেন্টেন্সে দুইটা ভার্বের 2 নং ফর্ম বসতে পারে না। এখানে ডিড কি ভার্বের 2 নং ফর্ম না? ডু ডিড ডান,
আবার কলটা তো ভার্বের 2 নম্বর ফর্ম, তো একটা বাক্যে দুইটা ভার্বের 2 নম্বর ফর্ম বসতে পারে না, দুইটা V2 বসতে পারে না। এই জন্য আমি যখন ডিড নিব তখন আমার এখানে আমার এই মেন ভার্বটার 1 নম্বর ফর্ম বসাতে হবে, 1 নম্বর ফর্ম বসাতে হবে। ওকে, তাহলে হি ডিড কল মি ইয়েস্টারডে, এটার অর্থ হবে সে আসলেই বা সে সত্যিই আমাকে গতকাল কল করেছিল। ধরো তোমার কথা কেউ বিশ্বাস করতেছে না, তখন তুমি বললা যে হি ডিড কল মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল সত্যিই কল করেছিল। ঠিক আছে, এমফাসাইজ করার জন্য এটা হচ্ছে ব্যবহৃত হয়। তার মানে এখানে আমার মূল বাক্যটা ছিল এরকম যে অল দ্য বোর্ডস কি ছিল, ডিড বাদ দাও, এর অল দ্য বোর্ডস শ্রাঙ্ক, SHRNK শ্রাঙ্ক। ঠিক আছে, আমি যদি ডিড উঠাই দিই তখন কি মূলত বাক্যটা আমার ছিল এখানে অল দ্য বোর্ডস শ্রাঙ্ক, হ্যাঁ ভার্বের 2 নম্বর ফর্ম। সকল হচ্ছে তোমার পাটাতন বা সকল তক্তা শুকিয়ে গিয়েছিল। ঠিক আছে কিনা? তো এখানে বাক্যের অর্থকে জোর প্রদান করার জন্য তোমার হচ্ছে যিনি কবি তিনি হচ্ছেন এই যে ডিড অক্সিলারি ভার্বটা আগে দিয়ে শ্রাং যে ভার্বটা, এই ভার্বের 1 নম্বর ফর্ম এখানে লিখে দিয়েছেন। ওকে, তাহলে পানি পানি সব জায়গায় পানি এবং অল দ্য বোর্ডস সকল পাটাতন সকল তক্তা ডিড শ্রিঙ্ক সংকুচিত হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল। এবার বলতেছে ওয়াটার ওয়াটার পানি এভরিওয়্যার সব জায়গায় পানি, নর নেই এনি ড্রপ, হ্যাঁ কোনো ফোঁটা পানি নেই টু ড্রিঙ্ক পান করার মতো। বলতেছে পানি পানি সব জায়গায় পানি কিন্তু পান করার মতো কোনো পানি নেই। আচ্ছা, তাহলে এখানে কি বললো যে সব জায়গায় পানি আবার পান করার মতো কিছু নেই? মানে দেখো তোমার হচ্ছে এই কোলরিচ একদিন হচ্ছে তার সাথে আরো কয়েকজন নাবিককে নিয়ে সমুদ্র যাত্রা বা সমুদ্র ভ্রমণে বের হলো। এখন সমুদ্র যাত্রার এক পর্যায়ে তাদের পানি ফুরিয়ে গেল, আকাশের বৃষ্টিপাত থেমে গেল। ঠিক আছে কিনা? এখন পান করার মতো আর কোনো পানি তাদের কাছে নাই, অর্থাৎ চারিপাশে পানি। সমুদ্র মানে কি চারিপাশে পানি ভরপুর, কিন্তু লবণাক্ত পানি হওয়ার কারণে তারা খেতে পারতেছে না, এদিকে আকাশ থেকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তাই তারা বলতেছে, তাই লেখক এখানে বলতেছে যে পানি পানি সব জায়গায় পানি কিন্তু পান করার মতো কোনো পানি নেই। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো ভাই এটা তো আমি বুঝলাম, কিন্তু এখানে যে ত্বকটা শুকায় গেল এই কথাটা বললো কেন এখানে? দেখো বিষয়টা হচ্ছে তাদের পানি নাই, এদিকে আকাশ থেকে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত নাই। সো বৃষ্টিপাত না হওয়ার কারণে সমুদ্রের ভিতরে যে তক্তাগুলো পাটাতনগুলো এগুলো হচ্ছে পানির কোনো স্পর্শ পায় নাই। ফলে তীব্র রৌদ্রতাপের কারণে, প্রচন্ড রৌদ্রতাপের কারণে এই তক্তাগুলো শুকিয়ে খড়খড় হয়ে গেল। মানে মনে হচ্ছে যেন মানে ভেঙে যাবে এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? তক্তাগুলো ভেঙে যাবে এরকম একটা ব্যাপার। তো এটা দ্বারা কি বোঝালো? বিষয়টা হচ্ছে যেখানে পানির অভাবে তক্তাগুলোর অবস্থা এত খারাপ হয়ে গেছে, সেখানে মানুষের কি অবস্থা, মানুষের কি করুণ অবস্থা, মানুষের কি দুর্দশা। ঠিক আছে কিনা? তো তাদের এই নাবিকদের দুর্দশাটা বর্ণনা করার জন্য এখানে এই লাইনটা বলা হয়েছে যে জাহাজের তক্তা শুকায় গেছে, অর্থাৎ পানির অভাবে জাহাজের তক্তা শুকায় খড়খড় হয়ে গেছে। সেখানে তাহলে যারা হচ্ছে পানি পান করতেছে না, তৃষ্ণায় কাতর হয়ে আছে, তাদের কি করুণ অবস্থা। ঠিক আছে কিনা? এটা এখানে বর্ণনা করেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কবিতাটা পড়ে ফেললাম। এবার দেখো আমরা হচ্ছে মূল প্যাসেজের দিকে যাই। এখানে বলতেছে কোলরিজস পোয়েম, হ্যাঁ কোলরিজের কবিতা। এখানে দেখো 2টা কমা আছে, 2টা কমার মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তোমরা হচ্ছে মডিফায়ারে পড়ে থাকবে। তো এটার কাজ কি? এটা হচ্ছে তোমার আগের যে নাউন আছে এই নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়। এখানে বলছে কোলরিজের কবিতা, এখানে বলছে ব্যালেড। ব্যালেড মানে হচ্ছে তোমার গীতি বা গান, গীতি মানে তো গানই, গান। তো কোলরিজ যে কবিতাটা লিখছিল পরবর্তীতে এটা হচ্ছে গান আকারে গাওয়া হয়েছিল, তাই বলতেছে কোলরিজের কবিতা আগান। এটা কোলরিজের কবিতা মূলত এটা একটা গান। হ্যাঁ, কি ন্যারেটস বর্ণনা করে, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। ওকে, তোমার এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ, নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বাক্যের অতিরিক্ত অংশ। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে কোলরিজ পোয়েম, ভার্ব হচ্ছে ন্যারেটস। তাহলে কোলরিজের কবিতা ন্যারেটস বর্ণনা করে কি বর্ণনা করে? দ্য হ্যারোয়িং। হ্যারোয়িং শব্দের অর্থ কি? হ্যারোয়িং শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত। সি মানে সমুদ্র, ভয়েজ শব্দের অর্থ হচ্ছে যাত্রা। হ্যাঁ, দুর্দশাগ্রস্ত সমুদ্র যাত্রা বর্ণনা করে অফ কার সমুদ্র যাত্রা? অফ একজন ওল্ড মানে বৃদ্ধ, ম্যারিনার মানে নাবিক, একজন বৃদ্ধ নাবিকের। হ্যাঁ, যে বলতে হু তো রিলেটিভ প্রোনাউন, হু দ্বারা তার আগের নাউনকে বোঝায়। যে বলতে যে নাবিক, অ্যাট অন পয়েন্ট অফ, এটার অর্থ কি? অ্যাট অন পয়েন্ট অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে এক পর্যায়ে। যে এক পর্যায়ে অফ হিজ তার ভ্রমণের এক পর্যায়ে ডিডন্ট হ্যাভ ছিল না, হ্যাভ মানে ছিল, ডিডন্ট হ্যাভ মানে কি? হ্যাভ মানে কি আছে, ডিডন্ট হ্যাভ মানে ছিল না এনি ওয়াটার কোনো পানি ছিল না, টু ড্রিঙ্ক পান করার মতো। হ্যাঁ,
বিকজ অফ কারণে, আ কার্স একটা অভিশাপের কারণে। তাহলে এখানে কি বলছে, কোলরিজের কবিতা মূলত গান একজন বৃদ্ধ নাবিকের দুর্দশাগ্রস্ত সমুদ্র যাত্রা বর্ণনা করে, যে তার ভ্রমণের এক পর্যায়ে তার পান করার মতো কোনো পানি ছিল না একটা অভিশাপের কারণে। আচ্ছা, এখানে কি বলতেছে যে একটা বৃদ্ধ নাবিক সমুদ্র যাত্রায় বের হয়েছে এবং বের হওয়ার পরে তার যাত্রার এক পর্যায়ে তার সাথে কোনো পানি ছিল না। কেন ছিল না? কারণ একটা অভিশাপ ছিল তার উপরে। এখন এখানে কথা হচ্ছে এই যে কোন অভিশাপের কথা বলা হচ্ছে এখানে, দেখো এটা তোমাদের হচ্ছে কোনো বইপত্রে পাবা না, আবার কেউ তোমাদেরকে বলবেও না এটা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, গল্পটা খুবই সুন্দর। দেখো বিষয়টা হচ্ছে এই যে কোলরিজ একদিন হচ্ছে তার আরো কয়েকজন নাবিককে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হলো। তো ভ্রমণের এক পর্যায়ে এই যে কোলরিজ, এই নাবিক, সে মনে করো যে হচ্ছে একটা আলবাট্রস পাখিকে হত্যা করে মেরে ফেললো। আলবাট্রস হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরে হচ্ছে একদম বড় ধরনের সাদা রঙের একটা পাখি, ঠিক আছে? তো এই পাখিকে সে হত্যা করে ফেললো। এখন এই আলবাট্রস পাখিকে হচ্ছে তোমার সৃষ্টিকর্তার কৃপা এবং দয়ার নিদর্শন হিসেবে ধরা হতো। হ্যাঁ, এটাকে শুভ এবং মঙ্গলকর নিদর্শন হিসেবে ধরা হতো। তো যখন সে পাখিকে হত্যা করে ফেললো তখন সে অভিশপ্ত হয়ে গেল। হঠাৎ করে মনে করো যে হচ্ছে বাতাস থেমে গেল, জাহাজও থেমে গেল। হ্যাঁ, বাতাস না থাকলে জাহাজ চলবে কি করে? কারণ তখন তো হচ্ছে তোমার মোটর, ইঞ্জিন এগুলো ছিল না। তখন জাহাজের পাল ছিল, পালে বাতাস লাগতো, তাই জাহাজ সামনের দিকে যায়। তো বাতাস থেমে গেল, জাহাজ জায়গায় স্থির। এভাবে মনে করো যে তোমার কয়েক মাস পর্যন্ত এভাবে মানে তোমার এক জায়গায় স্থির হয়ে থাকলো, কোথাও যেতে পারলো না। তাদের সাথে যে পানি ছিল, হ্যাঁ, এই পানি সব ফুরিয়ে গেল এবং দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত নেই, শুধু হচ্ছে প্রচন্ড রৌদ্রতাপ। এখন মনে করো তৃষ্ণায় সব কাতর হয়ে পড়ে আছে। হ্যাঁ, চারিদিকে পানি, হ্যাঁ, চারিদিকে মানে সাগরের, সমুদ্রে চারিদিকে পানি, কিন্তু লবণাক্ত হওয়ার কারণে তারা খেতে পারতেছে না। কি করুণ বা কি দুর্দশা গ্রস্ত একটা অবস্থা, তাই না? এখন মনে করো যে হচ্ছে এই নাবিকেরা সব তৃষ্ণায় কাতর হয়ে থাকলো এবং এক পর্যায়ে পানির অভাবে মনে করো সকল নাবিক মারা গেল, শুধুমাত্র এই কোলরিজ ছাড়া। সে মনে করো সকল লাশের ভিতরে মাঝখানে পড়ে থাকলো। হ্যাঁ, মানে সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল যে তাকে হচ্ছে সব থেকে নির্মম, করুণ, শাস্তিমূলক মৃত্যু তাকে দিবে। মানে সব থেকে করুণ মৃত্যু হচ্ছে সৃষ্টিকর্তা তাকে প্রদান করবে। হ্যাঁ, তো কোলরিজ হচ্ছে এরকম লাশের দুর্গন্ধের ভিতরে এভাবে পড়েছিল, মানে যন্ত্রণা, বেদনা, হ্যাঁ, মর্মবেদনার ভিতরে সে পড়েছিল। তো এক পর্যায়ে, হ্যাঁ, এই বেদনার এক পর্যায়ে সে হচ্ছে বুঝতে পারলো যে সকল সৃষ্টিজীবী হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি এবং এদের প্রতি দয়া প্রদর্শন করার মাধ্যমেই একমাত্র মুক্তি পাওয়া যাবে। ওকে, তো সে যখন এটা উপলব্ধি করলো, সৃষ্টিকর্তা তার মনের খবর জানে, তো এটা উপলব্ধি করে সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলো যে আমি আর কখনো করব না, আমি হচ্ছে সৃষ্টিজীবের প্রতি এখন থেকে আমি কি করব, কৃপা প্রদর্শন করব, দয়া প্রদর্শন করব। তো সৃষ্টিকর্তা তাকে মাফ করে দিতে চাইলেন, তবে একটা শর্তে। সেটা হচ্ছে সে সারা দেশ বিদেশ ঘুরে বেড়াবে এবং যেখানে যাবে সেখানেই সে তার এই নিজের সাথে ঘটে যাওয়া এই করুণ কাহিনী সবার কাছে বর্ণনা করবে, যাতে সবাই সতর্ক হতে পারে, সবাই জীবের প্রতি কৃপা এবং দয়া প্রদর্শন করে। তো এই গল্পের নর্মালি হচ্ছে একটা কি আছে, একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে যে কি আমাদের সৃষ্টিজীব যারা আছে, সৃষ্টিকুল যারা আছে, তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, তাদের প্রতি অন্যায়, অবিচার, হ্যাঁ, এগুলো করা যাবে না। ওকে, তো এখানে নর্মালি হচ্ছে তোমার ওই অভিশাপের কথাই বলেছে যে এই অভিশাপের কারণে জার্নির এক পর্যায়ে তার সাথে কোনো পানি ছিল না পান করার মতো। এবার এখানে বলতেছে দেখো, নট অনলি, শুধু নয়, দ্য কার্সড ম্যারিনার। কার্স শব্দের অর্থ হচ্ছে অভিশপ্ত। কার্স শব্দ থেকে অভিশপ্ত বলছে, শুধু অভিশপ্ত ম্যারিনার মানে কি, নাবিক, শুধু অভিশপ্ত নাবিকই নয়, আমরা মানে আমরা, টু মানে কি, ও এর মতো অর্থ দেয়। আমরাও জানি হাউ, কতটা ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, ড্রিঙ্কিং ওয়াটার মানে পানযোগ্য পানি ইজ হয়। বলছে আমরাও জানি যে পানযোগ্য পানি হয় কতটা গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তো বলতেছে যে শুধু অভিশপ্ত নাবিকই নয়, আমরাও জানি যে আমাদের জীবনে পানযোগ্য পানি কতটা গুরুত্বপূর্ণ, তাই না? পানির অপর নাম জীবন, তাই না? এখানে আছে সবই, কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। তাহলে এই জিনিসটা ক্লিয়ার? যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, হ্যাঁ, আমি আবার বুঝিয়ে দিব। দেখো, এখন দেখো, এখানে দেখো
এটা হচ্ছে তোমার এইচএসসি 27 জন্য একদম নতুন কোর্স, এখানে ভর্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ডিসকাউন্ট চলতেছে 1100 টাকা। তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা। এই কোর্সটা হচ্ছে তোমার দেখো একাডেমিক এবং হচ্ছে অ্যাডমিশন ফোকাসড, মানে এই কোর্সে তোমার একাডেমিক A+ পাওয়ার জন্য সর্বোচ্চ রকমের সাপোর্ট দেওয়া হবে, সবকিছু করা হবে। আবার তুমি যাতে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো, সেজন্য তোমার একদম বেসিক থেকে পড়ানো হবে। সো এই কোর্সটা মূলত 3 ধরনের স্টুডেন্টের জন্য। একটা হচ্ছে যে ইংলিশে কিচ্ছু পারে না, সো তাকে প্রো বানানোর দায়িত্ব আমার। আরেকটা হচ্ছে যে ইংলিশে A+ পেতে চাই বোর্ড পরীক্ষায়। আরেকজন হচ্ছে যে এখন থেকেই, হ্যাঁ আর 1 বছর সময় আছে তোমাদের, এখন থেকে যে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাই। তোমরা অনেকে জানো না যে ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষা, ইংরেজির পরীক্ষা, এটা হচ্ছে টোটালি একাডেমিক ইংলিশ বেসড। তুমি যদি একাডেমিক ইংলিশটা ভালো করে না পড়ো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভালো করে না পড়ো, একদম ভেঙে ভেঙে, ঠিক আছে কিনা, যত যা আছে গ্রামার অর্থ সবকিছু বুঝে বুঝে তুমি যদি না পড়ো, তাহলে দেখা যাবে যে তুমি কিন্তু অ্যাডমিশনে গিয়ে খারাপ করবে। আর এখনই হচ্ছে তোমার কিন্তু একটা প্রচুর টাইম আছে, সামনে হচ্ছে 1 বছর সময় আছে। তুমি যদি আরো 5 মাস পরে তুমি শুরু করো, দেখবা যে তোমার এইচএসসির পড়াই সব বাকি। হ্যাঁ, তুমি কোনো কুল কিনারা পাইতেছো না। সো এখন সময় আছে, এখন থেকে আস্তে আস্তে পড়লে ইনশাল্লাহ তোমার একাডেমিক অ্যাডমিশন সবই ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কোর্সে ভর্তি হলে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রিমিয়াম রেকর্ডের কোর্স যেটা, সেটা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে কিনা। এই 3টা শীট পাবা, একটা একাডেমিকের শীট, একটা সিনোনিমের শীট, আর একটা হচ্ছে প্র্যাকটিস শীট, ঠিক আছে। সো একাডেমিক প্লাস আবার মনে করো যে তোমার অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। ওকে, সো তোমরা চাইলে ইংলিশের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, একেবারেই হচ্ছে সুলভ মূল্যে 1100 টাকা। তোমার 1100 টাকা ভর্তি চলতেছে, কিছুদিন পরে কিন্তু বেড়ে যাবে। সো তোমরা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। আর এছাড়া তোমরা হচ্ছে আমাদের ইবিআই কোর্সে ভর্তি হতে পারো, বা আমাদের ইবিআই কোর্স হচ্ছে যে ইংলিশের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, বাংলার মেন্টর হিসেবে তোমার ফরাদ ভাই আছে, তারেক ভাই আছে তোমাদের আইসিটি শিক্ষক আর কি। তো তোমরা চাইলে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। ইবিআই এর ফি হচ্ছে তোমার 1699 টাকা, মাত্র এর থেকে এখানে 600 টাকা দিলে টোটালি কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ আর কি। তো চাইলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো আমরা দেখো এবার শুরু করি। এখানে কি বলতেছে যে উই নো, আমরা জানি, উই ক্যান নট, আমরা পারি না, সার্ভাইভ, বেঁচে থাকতে, উইদাউট ইট, এটা ব্যতীত। ইট বলতে এখানে ওয়াটারকে বুঝিয়েছে। ওয়াটার একটা বস্তু না, বস্তুর পরিবর্তে আমরা নরমালি জানি ইট প্রোনাউন ব্যবহৃত হয়। সো বলছে আমরা জানি যে আমরা এটা ব্যতীত, অর্থাৎ পানি ব্যতীত বেঁচে থাকতে পারবো না। এরা বলতেছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে 2/3, হ্যাঁ 2/3 অফ আওয়ার বডি, আমাদের দেহ, এই যে আমাদের দেহ, আমাদের শরীর, এটা 2/3 ইজ হয়, সরি এটা প্যাসিভ আছে, এই যে বিভার প্লাস V3, হ্যাঁ প্যাসিভ আছে। সো ইজ মেড আপ অফ, হ্যাঁ মেড আপ অফ মানে হচ্ছে তোমার গঠিত হওয়া। তো বলছে যে প্রকৃতপক্ষে আমাদের দেহের 2/3 ইজ মেড আপ অফ মানে গঠিত ওয়াটার, পানি দিয়ে গঠিত। আমাদের যে শরীর আছে এটার হচ্ছে 3 ভাগে 2 ভাগই হচ্ছে পানি দিয়ে গঠিত, এই জিনিসটা এখানে বলতেছে। এখন দেখো এখানে একটা সুন্দর নিয়ম রয়েছে, ফ্র্যাকশনের নিয়ম রয়েছে। ফ্র্যাকশন, হ্যাঁ 2/3, এটা নর্মালি আমি প্রি অ্যাডমিশনের কোর্সে পড়িয়েছিলাম। দেখো এটা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটা নেম, ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, যেমন হচ্ছে তোমার 2/3, তো 1/3, 1/3, 3/4 মানে হচ্ছে তোমার 3/4। তো এই ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, দেখো ফ্র্যাকশনের ক্ষেত্রে তোমার ফ্র্যাকশনের পরে যে নাউনটা থাকে, এই যে ফ্র্যাকশন 2/3 ভগ্নাংশ, এটার পরে যে নাউনটা থাকে, এই নাউন অনুযায়ী তোমার এখানে ভার্বটা বসে। ওকে, সো ফ্র্যাকশনের পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল, ফ্র্যাকশনের পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন এখানে বডি, এটা তো সিঙ্গুলার, তাই না, এখানে বডির সাথে কোনো এস বাই এস নাই, এর জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। এখন দেখো এই লাইনটা তোমার কিন্তু একদম প্যাসেজে হুবহু আছে, তার মানে কি এখান থেকে ঢাবি সহ অন্য ইউনিভার্সিটি প্রশ্ন আসতে পারে, কারণ এটা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটা নিয়ম, এবং এটা তোমার বইয়ে আছে। টিচারের যদি চোখে পড়ে সে অবশ্যই এই লাইনটা তোমার অ্যাডমিশনে দিয়ে দিবে। সো এটা একটু ভালো করে খেয়াল করবে ফ্র্যাকশনের নিয়মটা। ওকে, আচ্ছা বলছে নট ফর নাথিং ইজ ইট সেড, এটা একটা ফ্রেজ। দেখো এটার অর্থ হচ্ছে এমনি এমনি বলা হয় না যে, নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট, হ্যাঁ এমনি এমনি বলা হয় না যে আদার নেম, অন্য নাম অফ ওয়াটার, পানির, ইজ হয় লাইফ, জীবন। বলছে এমনি এমনি বলা হয় না যে পানির অপর নাম জীবন, কারণ আমরা পানি ছাড়া বেঁচে থাকতে পারি না, তাই না। বলছে ইজ দেয়ার, আছে কি আ কার্স, কোনো সংকট, ইন আওয়ার টাইম, আমাদের সময়, আমরা যে সময়ে বসবাস করতেছি, বলছে এই সময়ে কোনো সংকট আছে কি, উইথ রিগার্ড টু, দেখো এটা একটা ফ্রেজ, উইথ রিগার্ড টু শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্রে, বিষয়,
ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? অ্যাক্সেস টু, এটা অ্যাক্সেস টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ, সুযোগ সুবিধা, ঠিক আছে কিনা? তো বলছে যে আছে কি কোনো সংকট উইথ রিগার্ড টু, ক্ষেত্রে অ্যাক্সেস টু, হ্যাঁ, সুযোগের ক্ষেত্রে কি? ক্লিন, পরিষ্কার, ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার পানযোগ্য পানি। বলছে পরিষ্কার পানযোগ্য পানির সুযোগের ক্ষেত্রে আমাদের সময়ে কোনো সংকট আছে কি? উনি বোঝাতে যাচ্ছেন যে আমরা যে সময় বাস করতেছি এই সময়ে একেবারে পরিষ্কার পানযোগ্য পানির কি কোনো ঘাটতি আছে, কোনো ক্রাইসিস আছে, কোনো সংকট আছে, এই প্রশ্ন করতেছে আর কি। তো এটা নিয়ে সামনে বলবে। দেখো এবার দেখো এখানে কি বলতেছে, দি ইউনাইটেড নেশনস মানে ইউএন, জাতিসংঘ, হ্যাঁ, ইউনাইটেড নেশনস জাতিসংঘ, ইন আ মিটিং মানে একটা মিটিং এ, এই যে দেখো অন দি ইভ অফ, দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে 24-25 সেশনে সেন্টেন্স মেকিং এসেছিল। বলছে অন দি ইভ অফ শব্দের অর্থ কি বলো তো? প্রাককালে। প্রাককালে মানে কি? প্রাককালে মানে হচ্ছে তোমার, প্রাককালে মানে হচ্ছে কোন একটা ঘটনা বা বিষয়ের পূর্বের দিন, পূর্বের সময়, বুঝতে পারছো? যেমন আমি বললাম যে আমি তাকে হচ্ছে পরীক্ষার প্রাককালে কল করেছিলাম। সো আই কলড হিম অন দি ইভ অফ দি এক্সাম। আমি তাকে পরীক্ষার আগের দিন কল করেছিলাম। প্রাককালে মানে আগের দিন, আগের সময়, ঠিক আছে? আমি বললাম যে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেলিভার্ড আ স্পিচ, একটা ভাষণ ডেলিভার করেছিল, একটা ভাষণ দিয়েছিল অন দি ইভ অফ দি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ, স্বাধীনতা দিবসের প্রাককালে, হ্যাঁ, বা স্বাধীনতা দিবসের পূর্বের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছিল। তাহলে এটাতে বাক্য তৈরি করা যাবে। এটা কিন্তু আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, সামনে না আসলে অন্য কোনো ইউনিভার্সিটি আসতে পারে, আবার রিপিটও হতে পারে। এবার দেখো বলতেছি কি অফ দি নিউ মিলেনিয়াম, এই যে মিলেনিয়াম শব্দটা না, এটা স্পেলিং এর জন্য ভালো করে দেখে নেবে। এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসা একটা জিনিস, স্পেলিং ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর একটা করে আসে, ফার্স্ট পেপার বই থেকে আসবে। সো এই শব্দটা ভালো করে দেখে নেবে, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের আসতে পারে। দেখো বলছে জাতিসংঘ ইন আ মিটিং, একটা মিটিং এ অন দ্য ইভ অফ, প্রাককালে, কিসের প্রাককালে? দ্য নিউ মানে নতুন, হ্যাঁ, মিলেনিয়াম মানে সহস্রাব্দ। মিলেনিয়াম শব্দের অর্থ কি? সহস্রাব্দ। সহস্রাব্দ মানে হচ্ছে 1000 বছর সময়, 1000 বছর সময়কে সহস্রাব্দ বলা হয়। তো এখানে নতুন সহস্রাব্দ বলতে 2000 সালকে বোঝাচ্ছে, 2000 সাল, হ্যাঁ। তো বলতেছে যে জাতিসংঘ নতুন সহস্রাব্দের প্রাককালে একটা মিটিংয়ে, অর্থাৎ নতুন সহস্রাব্দ মানে 2000 সালের আগের সময়ে, আগের প্রাককালে মানে কি? আগের সময়ে একটা মিটিংয়ে আইডেন্টিফাইড, দেখো আইডেন্টিফাই মানে কি? আইডেন্টিফাই মানে কি? শনাক্ত করা, হ্যাঁ, আইডেন্টিফাইড শনাক্ত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার, পানযোগ্য পানিকে শনাক্ত করেছিল, ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, পানযোগ্য পানির সমস্যাকে শনাক্ত করেছিল অ্যাজ কি হিসেবে শনাক্ত করেছিল? অ্যাজটা কিন্তু এখানে প্রিপজিশন, বুঝতে পারছো? অ্যাজ কি হিসেবে? ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, অন্যতম একটা চ্যালেঞ্জ হিসেবে। দেখো অন অফ এর পরে যে নাউনটা সেটা কিন্তু প্লুরাল হয়, বিসিএস এ আসছে কিন্তু এটা 50 না 49তম বিসিএস এ। দেখো আমি একটা বাক্য, সম্ভবত এরকম টাইপ একটা বাক্য এসেছিল, অন অফ মাই সিস্টার্স ইজ আ ডক্টর না কি আসছিল, টিচার, আচ্ছা যাই হোক একটা দিলে হচ্ছে। দেখো কি বলতেছে, ওয়ান অফ মাই সিস্টার্স, আমার বোনগুলোর একজন, ইজ আ টিচার, হয় শিক্ষক। দেখো এখন এই যে অন অফ এর পরে যে নাউনটা আসবে সবসময় প্লুরাল হবে, মনে রাখবা। এটা বিশেষ আশা করছেন। দেখো অন অফ মাই সিস্টার্স ইজ আ ডক্টর, এবং ভার্বটা হবে সিঙ্গুলার। কেন ভার্ব সিঙ্গুলার হবে? কারণ আমরা জানি প্রিপজিশনের আগের অংশটা সবসময় সাবজেক্ট হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে প্রিপজিশনের আগের অংশটা কিন্তু সাবজেক্ট হয়, অন মানে কি? একটা সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এখানে নাউনটা হবে কিন্তু প্লুরাল। অর্থটা কেমন হবে? আমার বোনগুলো, আমার যতগুলো বোন আছে বোনগুলোর মধ্যে একজন হয় ডাক্তার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি বলতেছে যে অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, হ্যাঁ, চ্যালেঞ্জগুলোর একটা বা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে তুমি অর্থ করতে পারো ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। তাহলে আমরা এবারে একবার অর্থ করি। বলতেছে জাতিসংঘ কি নতুন সহস্রাব্দের প্রাককালে একটা মিটিংয়ে, হ্যাঁ, পানযোগ্য পানির সমস্যাকে ভবিষ্যতের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে শনাক্ত করেছিল। অর্থাৎ জাতিসংঘ কি করছে? তার একটা মিটিং করেছে। এই মিটিংয়ে তার অনেক বিচার বিবেচনা করে দেখলো যে ভবিষ্যতে যারা আসবে তারা হচ্ছে এই পানযোগ্য পানির ক্রাইসিসে থাকবে,
ঠিক আছে কিনা, অর্থাৎ ভবিষ্যতের জন্য একটা সংকট সেটা থাকবে, সেটা কি, যে পানযোগ্য পানির সংকট, পানযোগ্য পানির সমস্যা। হ্যাঁ, তাই এখানে জাতিসংঘ হচ্ছে পানযোগ্য পানির সমস্যাকে তোমার ভবিষ্যতের জন্য অন্যতম একটা চ্যালেঞ্জ হিসেবে শনাক্ত করেছিল। ওকে, আচ্ছা, বাট কিন্তু ডু উই নিড, আমাদের কি প্রয়োজন, টু ওয়ারি, ওয়ারি শব্দের অর্থ কি, চিন্তিত হব। সো উই নিড টু ওয়ারি, আমাদের কি চিন্তিত হওয়ার প্রয়োজন আছে অ্যাবাউট, সম্পর্কে, দ্য প্রবলেম, সমস্যাটার সম্পর্কে কি আমাদের হচ্ছে চিন্তিত হওয়ার প্রয়োজন আছে, অ্যাজ, যেহেতু আওয়ার্স মানে আমাদেরটা মানে আমাদের দেশটা ইজ হয় আ ল্যান্ড, হ্যাঁ, আ ল্যান্ড অফ রিভার্স মানে হচ্ছে নদীমাতৃক দেশ, আ ল্যান্ড অফ রিভার্স মানে কি, নদীমাতৃক দেশ, যেহেতু আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ, অ্যান্ড এবং উই হ্যাভ, আমাদের রয়েছে প্লেন্টি অফ শব্দের অর্থ হচ্ছে প্রচুর, আমাদের রয়েছে প্রচুর, রেইনফল মানে বৃষ্টিপাত। হ্যাঁ, বলছে আমাদের কি এই প্রবলেমটা সম্পর্কে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে, যেহেতু আমাদের দেশটা একটা নদীমাতৃক দেশ, আমাদের দেশে প্রচুর নদ নদী রয়েছে, আমাদের পানির কোনো অভাব নেই, তাই বলতেছে যে আমাদের কি এই পানির সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে, এবং আরো কি বলছে, আমাদের প্রচুর বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়, ঠিক আছে কিনা, তো পানযোগ্য পানির সমস্যা নিয়ে কি আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে, সেটা বলছে। এবার বিসাইডস, এছাড়া উই হ্যাভ, আমাদের রয়েছে সি, একটা সমুদ্র রয়েছে, ইন আওয়ার ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে মানে কোনো বাড়ির পেছনের উঠান, ঠিক আছে। দেখো, এই ধরো আমি আঁকাইতে পারি না ভালো, এটা একটা বাড়ি, কারোর একজনের বাড়ি, তো সামনের যে উঠান এটাকে বলা হয় কোর্ট ইয়ার্ড, আর পেছনের উঠানকে বলা হয় তোমার ব্যাক ইয়ার্ড, পেছনের আঙিনা, বাড়ির পেছনের আঙিনা। টু, এটা ও অর্থে আসে। তাহলে এখানে বলতেছে উই হ্যাভ আ সি, আমাদের রয়েছে একটা সমুদ্র, ইন আওয়ার ব্যাকইয়ার্ড, আমাদের পেছনের আঙিনায়, টু, আমাদের পেছনের আঙিনায়ও একটা সমুদ্র রয়েছে। পেছনের আঙিনা বলতে যে আমাদের দেশের পেছনে যেটা কি রয়েছে, বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের কথা বলতেছে, দ্য বে অফ বেঙ্গল। তো বলতেছে যে এছাড়া আমাদের পেছনের আঙিনায়, অর্থাৎ আমাদের দেশের আঙিনায় পেছনে একটা সমুদ্রও রয়েছে।